কক্সবাজারে টানা ৬ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার রামু, চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ৪ লাখেরও বেশি মানুষ। বর্ষণজনিত পাহাড়ি ঢলে কক্সবাজার টেকনাফ সড়কের কয়েকটি অংশ ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে পাহাড় ধস ও পানিতে ডুবে প্রাণহানিও বাড়ছে। দর্শক, এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মোহন, আমরা দর্শকদেরকে যেমন জানাচ্ছিলাম যে ৬ দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে আসলে বন্যাটি সৃষ্টি হয়েছে এবং ভয়াবহ আকারও ইতোমধ্যে ধারণ করেছে। এই মুহূর্তে সেখানে বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য রয়েছে? প্রশাসন থেকে কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা থেকে শুরু করে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। লাবণী, টানা বর্ষণ এবং ভারী বৃষ্টিপাতে কক্সবাজার সহ পার্বত্য যে তিনটি জেলা রয়েছে সেই তিনটি জেলায় বন্যা, ভূমিধস, পাহাড় ধসের মতো ঘটনা ঘটছে, এটা আমরা জানি। আমরা গত কয়েকদিন যাবৎ কাভার করে আসলে দর্শকদেরও জানাচ্ছিলাম, এবং এই গেল কয়েকদিনের যে টানা বর্ষণ, আজকে একটু বৃষ্টি কম। আমরা সকাল থেকে দেখছি কক্সবাজারের বৃষ্টির পরিমাণটা একটু কম। আমরা যে জায়গাটি আছি এটি মূলত হচ্ছে লামা আলী কদম যাওয়ার, অর্থাৎ বান্দরবনের সাথে যোগাযোগ করার কক্সবাজার থেকে একটি সড়ক। সেই সড়কে আছি। আমরা গতকাল জানাচ্ছিলাম যে বান্দরবনের সাথে আসলে বিভিন্ন সড়ক দিয়ে যোগাযোগের ব্যবস্থা ব্যাহত হয়েছে, ফলে আমরা আজকে চেষ্টা করব আবারও এই লামা আলীকদম যে সড়কটি রয়েছে এই সড়ক ধরে আমরা লামা পর্যন্ত, আলীকদম পর্যন্ত বা তার থেকে আরও বেশি যতদূর যাওয়া যায় সেই চেষ্টা আমরা করব। সেই সাথে দর্শকদেরকে আমরা জানাবো। একটু কক্সবাজারের কথা বলে রাখি, আমরা সকাল থেকে কক্সবাজারের পরিস্থিতি আমরা দেখে এসেছি। যদিও আমরা এখনো জুরিসডিকশন অনুযায়ী কক্সবাজার এলাকাতেই রয়েছি। সেখানে চকরিয়া, পেকুয়া এবং নতুন যে উপজেলাটি হয়েছে মাতামুহুরী, সেই তিনটি উপজেলাতে মূলত আসলে প্লাবিত হয়েছে। সেখানে বর্ষণের পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জনগণের মধ্যে ভোগান্তি রয়েছে। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত যে উদ্ধার কার্যক্রম কিংবা ত্রাণ সহায়তা সেটি আছে, হয়তো তাদের কাছে পর্যাপ্ত মনে হচ্ছে না, সেই দাবিগুলো তারা রাখছেন। আমি হয়তো আমার ক্যামেরার মাধ্যমে দেখানো যাচ্ছে, এটি একটি যেই দৃশ্যটি, এইটি একটি পাহাড়ের ঝিরি আসলে। এটা ছোট খাল, এই খালেরও পানির যে স্রোত, এই স্রোতে আসলে এক ধরনের আভাস দেয় আমাদেরকে যে মাতামুহুরী নদী রয়েছে বা সাঙ্গু নদী রয়েছে, সেই নদীর স্রোতের কি পরিস্থিতি হতে পারে। এবং আমরা জেনেছি যে এই কক্সবাজারের আশেপাশে, তো আপনারা জানেন বান্দরবন ঠিক নিকটবর্তী, সেই আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে নদীর পানি কিন্তু আপনার লোকালয়ে প্রবেশ করেছে, ফলে সেখানে মানুষের মধ্যে ভোগান্তি তো দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটছে। গতকাল পর্যন্ত আমরা কক্সবাজার এবং বান্দরবন মিলিয়ে 7 জনের মৃত্যুর ঘটনা পেয়েছি। এর আগের দিন 8 জনের মৃত্যু ঘটেছে উকিয়াতে। এখানে ভূমিধস বা পাহাড় ধসের যেই আপনার ঝুঁকি সেটা অনেক বেশি পরিমাণ দেখা যাচ্ছে, যেহেতু টানা বর্ষণ হচ্ছে। কিন্তু আজকে একটু কক্সবাজার বা এই এলাকার মানুষের জন্য একটু সুখের দিন হলে হতেও পারে, কারণ আপনি জানেন যে যেমনটা বলছিলাম আগে, এখন পর্যন্ত বৃষ্টির খুব একটা দেখা আমরা পাইনি। রোদ ওঠার এক ধরনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ফলে মানুষের মধ্যে আশার সঞ্চার হতেই পারে। কিন্তু যেহেতু টানা 6 দিন ধরে বর্ষণ হচ্ছে, সে ফলে এখানে যে মাটি নরম হয়ে যাচ্ছে, মাটি নরম হয়ে ভূমিধসের ঘটনাগুলো ঘটছে যেমনটা বলছিলাম। এবং আবহাওয়া পূর্বাভাস কিন্তু বলছে আগামী শনিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত সেই টানা বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বা তার কথা বলছে। তারপর হয়তো আবহাওয়া আবার পরিবর্তন হবে। কিন্তু এখন পর্যন্ত সাঙ্গু, মাতামুহুরী সহ এই আশেপাশের জেলাগুলো যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি বিপদসীমা তো অনেক আগে অতিক্রম করেছে এবং সেই পানি লোকালয়ে প্রবেশ করছে এবং সেই মোহন, ভোগান্তি কিন্তু। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত আরও তথ্য, উদ্ধার কার্যক্রমের তথ্য থেকে সব ধরনের তথ্য দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব। ভারী বৃষ্টিতে ভূমিধসের চরম ঝুঁকিতে পার্বত্য চট্টগ্রাম। প্রতিদিন ঘটছে প্রাণহানি, তবুও আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না অনেকেই। এদিকে যোগাযোগ ব্যবস্থাও ধসে পড়েছে এসব এলাকায়। সড়ক ভেঙে নেমে গেছে পাহাড়ের খাদে। বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রামের 3 জেলা, যার ব্যতিক্রম নয় বান্দরবানও। কয়েকদিনের অব্যাহত ভূমিধসে মারা গেছেন কয়েকজন। বান্দরবানের লামা এলাকায় সরেজমিনে দেখা যায় পাহাড় ভেঙে পড়েছে লোকালয়ে, মাটি ভাঙতে ভাঙতে ঘরের শেষ সীমানায় এসে মিশেছে। টানা কয়েকদিনের বর্ষণে পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটছে। এভাবেই ভূমি প্রতিনিয়ত গড়িয়ে গড়িয়ে পড়ছে খাদে এবং বাড়িগুলো বা ঘরগুলো সেগুলো ঝুঁকির মধ্যে পড়ছে।
ঝুঁকি জেনেও অনেকেই আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না। এই যে বন্ধ ছিল না, কালকে পরশুদিন ভাঙছে। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি আসি, লোকজন নিয়ে আসি, এগুলি মাটি ফাড়াই এখন কাজ করতেছি। এদিকে ভারী বৃষ্টিতে পিচ ভেঙে নেমে গেছে পাহাড়ের পাদদেশে, আবার কোথাও মাটি ও গাছ চাপাই বন্ধ হয়ে গেছে রাস্তা। ওদিক দিয়ে গরু বাজার যাইতে ওদিক দিয়ে ভাঙছে 10 পয়রা, এদিক দিয়ে পুরো রাস্তায় এরকম, ব্রিজের গুড়াও এরকম, বেশি সমস্যা গাড়ি চলাচল করতে। যেমন আমরা হাইটে গেছি সকালে, এটা না করলে আজকে হাইটে চলতে হইতো। এখানে রাস্তা অনেক বছর ধরে কাজ হয় না, ভেঙে গেছে, এখানে ভাঙছে, সামনে আরো ভাঙা আছে, গাড়ি চালাতে প্রচুর অসুবিধা হয়, এক চাকা পড়ে যায়, কোনো কোনো জায়গায় মানুষ দিয়ে ঠেলে তুলতে হয় এরকম। ভাঙা রাস্তায় মাটি দিয়ে ভরাট করছে প্রশাসন। প্রশাসন লোক তো আছে, আসছে, রাস্তা একবারে ফ্রিজেরটা অর্ধেক বেশি ভেঙে গেছে, এটা বৃষ্টির পানি। আগামী শনিবার পর্যন্ত এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মোহন ইসলাম, ৭১, বান্দরবান। এদিকে পার্বত্য অঞ্চলে কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ, পানিবন্দী হাজারো মানুষ। আর সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। দর্শক, খাগড়াছড়ি থেকে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সবুজ, আজ খাগড়াছড়ির পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গতদের জন্য কোনো ত্রাণ ব্যবস্থার করা হয়েছে কিনা প্রশাসনের তরফ থেকে, আসলে কি কি ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে, জানাবেন বিস্তারিত। লাবণী, আমি আপনাকে জানাচ্ছিলাম যে আগের বুলেটিনে আমি ছিলাম খাগড়াছড়িতে। আমি কিন্তু এখন খাগড়াছড়ি থেকে রাঙামাটির পথে আছি, কারণ আমার কাছে যে খবর আছে রাঙামাটিতে কয়েক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমি যখন যে জায়গাটি আছি সেটি রাঙামাটির ব্যাটছড়ি গ্রাম। এই ব্যাটছড়ি গ্রামে যাওয়ার পথটি দেখতে পাচ্ছেন যে পাহাড় ধসে পড়েছে এবং সেখানে গ্রামবাসীরা কিন্তু খুব কষ্ট করে এখানে ধসে পড়া পাহাড় উতরে তারা কিন্তু গ্রামে যাচ্ছে। একটা মূল সড়ক থেকে তাদের গ্রামে যাওয়ার রাস্তাটা পাহাড় ধসে এখানে পুরো রাস্তাটাই বন্ধ হয়ে গেছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিশুসহ যারা গ্রামবাসী আছেন তারা কিন্তু খুব কষ্ট করে এই পাহাড় ধসটা ডিঙিয়ে যাচ্ছেন। এবং এখানে না শুধু রাঙামাটির বেশ কিছু জায়গায়, যে খাগড়াছড়ি রাঙামাটি এবং রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যে পথগুলো আছে, প্রধান সড়কগুলো, সেইটি আশেপাশে যে পাহাড়গুলো আছে সেগুলো ধসে পড়ে সেই যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। গতকাল পর্যন্ত 2 জায়গার খবর আমরা পেয়েছি, কিন্তু আজকে আমরা খাগড়াছড়ি থেকে যখন রাঙামাটির উদ্দেশ্যে আসছিলাম এখানে আমরা কয়েক জায়গায় দেখেছি যে পাহাড় ধসে রাস্তার উপরে পড়েছে এবং সেগুলো সড়ক বিভাগ থেকে সরে যেয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তো এই যে ভারী বর্ষণগুলো, কিন্তু একটু আগেও খুব ভারী বর্ষণ ছিল, এখন কিছুটা বন্ধ হয়েছে, থেমে থেমে কিন্তু এইভাবে ভারী বর্ষণ হচ্ছে। এবং যেই এই জেলাগুলোতে যে নদীগুলো আছে সেই নদীগুলোতে থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই ঢলে কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। গ্রামগুলো আমি দেখতে পাচ্ছি যে গতকালকের তুলনায় অনেক জায়গায় পানি বেড়েছে, আবার কিছু জায়গায় পানি নেমেছে। তো এইভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই যে পাহাড়ি এলাকাগুলো সেগুলোতে কিন্তু এভাবে পাহাড় ধসে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তো আমরা রাঙামাটিতে গিয়ে আরও সামনে থেকে দেখতে চাই যে আসলে রাঙামাটির যে পাহাড় ধসে সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সেগুলো আরও পরবর্তীতে আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে বৃষ্টি হচ্ছে এবং যে বন্যা পরিস্থিতি বা এখানকার যে পাহাড় ধসের যে ঝুঁকি সেগুলোও বাড়ছে। লাবণী, সবুজ, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। এবং আপনি যেহেতু এখন রাঙামাটির পথে রয়েছেন, রাঙামাটির সর্বশেষ তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। সেনাবাহিনীর সহযোগিতায় বাঁশের ভেলা ও নৌকায় করে সাজেক ছাড়ছেন আটকে পড়া পর্যটকরা। এরই মধ্যে ১৫০ জন পর্যটককে খাগড়াছড়িতে পৌঁছানো হয়েছে। বাকিদের আজ থেকে পর্যায়ক্রমে ফেরানো হবে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। বাঘাইহাট ও মাচালং সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েন ৬০০রও বেশি পর্যটক। গত ৩ দিন ধরে পর্যটকদের জন্য রিসোর্ট ও কটেজ ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মির্জান জানান, বৃহস্পতিবার সেনাবাহিনীর সহায়তায় আটকে পড়া পর্যটকদের পাঠানো শুরু হয়। তাদের মাচালং বাজার পর্যন্ত এনে বাঁশের ভেলা ও নৌকায় খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে মারিশা দীঘিনালা সড়কের ৩ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদরের যান চলাচল বন্ধ রয়েছে। আর বন্যায় পানিবন্দী হয়ে আছে ৩০টি গ্রামের মানুষ। ৪৬টি আশ্রয় কেন্দ্রে ৩,৫০০ মানুষকে
আশ্রয় দেওয়া হয়েছে। দর্শক, বাঘাইছড়ির বন্যা এবং সাজেকে আটকে পড়া পর্যটকদের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, বন্যা কবলিত এলাকার সর্বশেষ কি তথ্য রয়েছে জানবো আপনার কাছে, এবং পর্যটকদের যেহেতু উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, কতজন পর্যটককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে, প্রশাসন কি বলছে এই বিষয় নিয়ে জানাবেন বিস্তারিত। জি লাবণী, আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা 4 দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে আপনার বাঘাইছড়ি উপজেলার যে নিম্ন অঞ্চল সেগুলো প্রত্যেকটি এলাকায় আপনার প্লাবিত হয়েছে। সেছাড়া আপনার মারিশা দিঘিনালা সড়কের যে 3 কিলোমিটার এলাকার যে সড়ক ধসে গিয়ে সারা দেশের সাথে যান চলাচল বন্ধ রয়েছে, সেই সড়কটি মেরামতের উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। সড়ক জনপথ বিভাগের লোকজনের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা যেটা আমাদের জানিয়েছেন যে তারা সড়ক ডুবে যাওয়ার কারণে তারা আসতে পারতেছেন না। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি লাবণী, আপনার সাজেকে যে 600 পর্যটক আটকা পড়েছিলেন তাদের মধ্যে গতকালকে আপনার বাঁশের ভেলা এবং নৌকা যোগে 150 জনকে আপনার সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছানো হয়েছে। এবং আজকে সকালে আমরা যেটা জেনেছি আপনার আজকে সকালেও আপনার সাজেকে আরো প্রায় 400 পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সে একই উপায়ে আপনার খাগড়াছড়িতে ফিরে গিয়েছেন। তো এই হলো বাঘাইছড়ির খবর। আর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি লাবণী, যে বাঘাইছড়ি উপজেলার যে নিচু অঞ্চলগুলো যে প্লাবিত হয়েছে সেখানে 30টি গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেসব এলাকায় আপনার ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা জেনেছি রাঙামাটি জেলা বিএনপির যিনি সভাপতি দীপু তালুকদার দীপু, তার নেতৃত্বে আপনার বিএনপির একটি টিম বাঘাইছড়ি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতেছেন এবং যে বাঘাইছড়ি উপজেলার মারিশা ইউনিয়নের যে তুলাবান যে আশ্রয় কেন্দ্র সেখানে তারা ত্রাণ বিতরণ করছেন। এছাড়াও আপনার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মার্জান এবং পিআইও যে শক্তিশী সাহা, তার সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন কিছুক্ষণ পূর্বে তারা আপনার এই যে উপজেলার যে লাইল্লাকোনা, বটতলি, উগুলছড়ি যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানেও তারা ত্রাণ পৌঁছে দিবেন। এছাড়াও আপনার জনপ্রতিনিধিদের সাথে পর্যায়ক্রমে তারা যোগাযোগ করে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। এছাড়াও আপনার বাঘাইছড়ি উপজেলায় ফসলের এবং মাছের পুকুর প্রায় শতাধিক পুকুর তলিয়ে গিয়েছেন। তো এই সব মিলিয়ে বাঘাইছড়ি উপজেলায় আপনার বন্যায় দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে লাবণী। ধন্যবাদ সুমন, যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা উদ্ধার কার্যক্রমের আরো তথ্য পরবর্তী সংবাদ সঞ্চয়গুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। রাজধানী ঢাকা সহ দেশের 14টি অঞ্চলে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2 দিন সারা দেশে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই সাথে ঝোড়ো আবহাওয়ার কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, দেশের 14টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 211 মিলিমিটার এবং আমবাগানে 153 মিলিমিটার। এছাড়া সাতক্ষীরায় 179 এবং গোপালগঞ্জে 163 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই তুলনায় ঢাকায় বৃষ্টি কিছুটা কম, মাত্র 28 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। তবে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে দেশের কোথাও কোথাও আরও বেশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা আমরা আশা করছি যে 11-12 তারিখ পর অনেকটাই কমে আসবে। কিন্তু আপনার নর্মাল যে বৃষ্টি, আপনার যে নর্মাল বৃষ্টি 20-30 মিলিমিটার বৃষ্টি, এটা এই সময় নর্মাল বৃষ্টি এটা হতেই হবে, না হলে তো আপনার ধরেন অনেকটাই আবার কৃষিক্ষেত্রে এটা ভালো হবে না। যে নর্মাল বৃষ্টি যেটা সেটা হবে, তবে এক্সট্রিম লেভেলের বৃষ্টি কমে যাবে। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আকুন। ইলিয়াস, আরো কতদিন এই বৃষ্টি থাকতে পারে? আবহাওয়া অফিস কি জানাচ্ছে এই বিষয়ে জানাবেন আমাদের। 2 দিন পরে বৃষ্টি কমতে পারে, তবে বায়ু প্রভাবের ফলে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টি হচ্ছে, এটি খুবই স্বাভাবিকভাবেই দেখছে আবহাওয়াবিদ রশিদুল। তিনি বলছেন যে এটি এই মৌসুমে বৃষ্টি হবে, সেটি স্বাভাবিক। এবং যদি বলি যে ঢাকাতেই মোটামুটি বৃষ্টি কম এবং ঢাকার বাহিরে যেসব অঞ্চলগুলো রয়েছে, পাহাড়ি অঞ্চলগুলো, সেসব অঞ্চলে একটু ভয়ের বিষয় আছে। পাহাড়ি অঞ্চলগুলোতে সাবধানে থাকার জন্য বলছিলেন এবং সেখানে পাহাড় ধস হতে পারে। এবং আগামী 2 দিন ধরে অর্থাৎ রবিবার থেকে কিছুটা বৃষ্টি কমে আসবে, সেটি কিন্তু তারা আভাস দিয়েছে। পাশাপাশি আমি জানার চেষ্টা করেছি যে নৌ ক্ষেত্রে অর্থাৎ লঞ্চ চলাচলের ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা। তবে আপাতত
তিনি জানিয়েছেন যে নৌক্ষেত্রে অর্থাৎ লঞ্চ চলাচলে কোনো বাধার নেই এবং স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করতে পারবে। সেক্ষেত্রে লঞ্চ চলাচল স্বাভাবিকভাবে করলেও যে লঞ্চ অর্থাৎ মাছ ধরার ট্রলারগুলা বা সমুদ্রগুলা, সেই সমুদ্রগুলোতে কিন্তু ট্রলারগুলো না যাওয়ার জন্য বলছে। পাশাপাশি বলছে যে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এই বৃষ্টি ঢাকাতে কিছুটা কম হলেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়েছে এবং ঢাকাতে মোটামুটি যেটি বলছিলেন যে 28 মিলিমিটার এবং চট্টগ্রামে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল 2 দিন আগে, অর্থাৎ 24 ঘন্টার আগের রেকর্ডটি হচ্ছে যে 339 মিলিমিটার, যেটি চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল। এবং সব স্বাভাবিক এখন পর্যন্ত ঠিকঠাক থাকলে আগামী 2 দিন পরে বৃষ্টি কমে আসবে এবং স্বাভাবিক হবে। তবে এই বৃষ্টি প্রয়োজন আছে বলে মনে করছেন কৃষি খাত এবং বিভিন্ন মৌসুমি যে কৃষি চাষাবাদ, সেগুলোর জন্য কিন্তু উপকার হচ্ছে। এটি একেবারেই স্বাভাবিকভাবেই দেখছে আবহাওয়া অফিস। লাবণী, ধন্যবাদ ইলিয়াস যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে আগামী 2 দিন বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে, এরপর হয়তো কিছুটা কমতে শুরু করবে। চট্টগ্রামে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু তীব্রতা কম থাকায় নগরীর প্রধান সড়কের পানি নেমে গিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে নগরীর বেশিরভাগ নিচু এলাকায় এখনও পানি জমে থাকায় দুর্ভোগ কাটেনি। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে ধীরে ধীরে নগরীর প্রধান সড়কের পানি নামছে, তবে এখনও ডুবে আছে নিচু এলাকা। হাঁটু সমান পানিতে তলিয়ে আছে অলিগলি, বাসাবাড়ির নিচতলা ও অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। আর টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। এ কারণে জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথভাবে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে। তাদের জন্য কয়েকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান। হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু একটু বর্ষা নেমে আসলেই পুরা চট্টগ্রাম মহানগরীতে দুর্ভোগ দেখা দেয়। নালা নর্দমা উপচে পড়ে, বিভিন্ন ধরনের অসুবিধার কারণে 2-1টা মৃত্যুর ঘটনাও গতবার ঘটেছে। তো এই সব নিয়েই সরকারের দায়িত্ব মূলত এগুলা সমাধান করা, কিন্তু বিরোধী দল হিসাবেও আমাদের দায়িত্ব আছে বিষয়গুলা সরকারকে ধরে দেওয়া এবং জনগণের হয়ে দাবি আদায় করা, কাজ করা। এদিকে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। মাদার ভেসেল থেকে পণ্য খালাস প্রায় বন্ধ। বেশিরভাগ এলাকা পানিতে ডুবে যাওয়ায় নানা সংকটে পড়েছে তৈরি পোশাক শিল্প। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। সাগর উত্তাল থাকার পাশাপাশি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নগর এলাকায় লাইটারের জাহাজ চলাচল অনেক ঝুঁকিপূর্ণ, যে কারণে পণ্য খালাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমাদের আউটার অ্যাঙ্কারেজে যে জাহাজে মালামাল হ্যান্ডলিং হয়, সেক্ষেত্রে যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। শিপিং এজেন্টদের দাবি, জাহাজের আকার ও চার্টার চুক্তির ধরন অনুযায়ী প্রতিটি মাদার ভেসেলকে প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার মার্কিন ডলার পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। একে তো মাদার ভেসেলের ক্ষতি, তার পার ডে ড্যামারেজ, তারপরে যে লাইটার ভেসেলগুলো, সেই লাইটার ভেসেলগুলো বসে আছে। তো এখানে সব কিছু মিলে এটা একটা স্থবির অবস্থা। এদিকে টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। উপকূলের বিভিন্ন এলাকায় রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বহু কারখানায় পানি ঢুকে মেশিনারিজ নষ্ট হয়েছে। আমাদের এতগুলি স্টাফ, রপ্তানির মধ্যে দেরি হয়ে যাচ্ছে, বায়ার কি করে, ক্ষতিটা অনেক বেশি। বৃষ্টি যদি শেষ হয় তাহলে বোঝা যাবে আর কি, ক্ষতির পরিমাণ অনেক। বিভিন্ন স্টোর, ওয়্যার হাউস, ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে সেখানে আমাদের কিছু মালামাল নষ্ট হচ্ছে
তৃতীয় হচ্ছে যে আপনার আইসিডিতে যে আমাদের কন্টেনার আছে, যে মালগুলো আসবে সেগুলো অলমোস্ট আমরা দেখতে পেয়েছি যে অলমোস্ট 3-4 ফুট পানির মধ্যে আসে। তো ডেফিনেটলি ওই কন্টেনার যে মালামাল ঠিক আছে কিনা এটা প্রশ্নবোধক। অন্যদিকে চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ ভেড়া কিংবা কন্টেনার ওঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীর গতি সৃষ্টি হয়েছে। পিন্টু হাজং, ৭১। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে 11 দলীয় ঐক্য। শনিবার দুপুর 2:30টায় রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। আয়োজকদের দাবি, এতে বিভাগের 8 জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মীর সমাগম হবে। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। শনিবারের বিভাগীয় সমাবেশ ঘিরে রংপুর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে 11 দলীয় ঐক্য। আমরা 11 দলের সকল নেতৃবৃন্দের সঙ্গেই যোগাযোগ করে সমন্বয় করে আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তারপর গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ যে সকল দাবি আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আছে। এটা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জামাতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা বিভাগের বিভিন্ন জেলা থেকে সমাবেশে অংশ নেবেন। রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান বলেন, সমাবেশে প্রায় 8 থেকে 9 লাখ মানুষের সমাগম হতে পারে বলে তিনি আশা করছেন। 11 দলের একটা পরিকল্পনা আছে যে 8 থেকে 9 লক্ষ লোক এখানে উপস্থিত হবে। যে গতবারের যে বিষয়টা আমরা ভাবছিলাম 6 থেকে 7 লক্ষ, কিন্তু সেখানে বিভিন্ন জনসমুদ্রে পরিণত হয়েছিল। জামাতের তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, তাদের উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামাত ইসলামের আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও 11 দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তৃতা করবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের কার্যকলাপ প্রমাণ করছে তারা আমাদেরকে মাঠে নামতে বাধ্য করাচ্ছে। আমরা ধৈর্য ধরছি, সরকার যদি আমাদেরকে বাধ্য করে তাহলে আমরা কথা দিচ্ছি আমরা গণমানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য মাঠে নামবো। রংপুর জেলা স্কুল মাঠের এই সমাবেশ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।